প্যারিসে আমাদের দ্বিতীয় দিনে পুরো শহরটাই ঘুরে দেখব মেট্রোয় চড়ে। আইফেল টাওয়ারের প্রথম ঝলক থেকে নটরডাম, লাসিন কোয়ার্টার, প্যান্থিয়ন আর রদা মিউজিয়াম। আজকের দিনটা হতে চলেছে ইতিহাস, শিল্প আর স্থাপত্যে ভরপুর। আমরা সোহমার তৃষা। ৩৫ দিন ব্যাপী আমরা ঘুরছি ইউরোপের আনাচে কানাচে, কখনো দ্রুতগতির ট্রেনে, কখনো গাড়িতে, নৌকোয় বা সাইকেলে, তবে বেশিরভাগটাই পায়ে হেঁটে। আমস্টারডাম ঘুমিয়ে আছে। এই পথে আমরা দেখব ইউরোপের প্রকৃতির নানা রূপ, তেরবো এক দেশ থেকে আরেক দেশ। এদিকটা হচ্ছে অস্ট্রিয়া। পথে পথে আবিষ্কার করব ইউরোপের নানা স্বাদ। এটা হচ্ছে ব্যাঙের পা। দেখব উৎসবের মাতামাতি। একটা শহর, সবাই পার্টি করছে। প্যারিস থেকে মিউনিক, সালজবার্গ থেকে আমস্টারডাম, বার্লিন থেকে ক্রাকো। স্বাগতম আমাদের ৩৫ দিনের ইউরোপের অভিযানে। বনজোর আপাহি। আজকে আমাদের প্যারিসের সেকেন্ড দিন, দ্বিতীয় দিন। এখনো দিন হয়নি, ভীষণ অন্ধকার। এখনো 6:45 বাজছে, কিন্তু এখনো বেশ অন্ধকার। আর আমাদের এই জামা কাপড় দেখলেই বোঝা যাচ্ছে কি পরিমাণ ঠান্ডা। এখন 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এপ্রিল মাস, কিন্তু কি ঠান্ডা এখনো প্যারিসে। তাহলে শীতকালে কি হয় ভগবান জানে। আমাদের এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট থেকে 5 মিনিট হাঁটলেই পড়ে ভোল্তেয়ার মেট্রো স্টেশন। নাম শুনেই বোঝা যাচ্ছে শুধু বাংলা নয়, ফ্রান্সেও কিন্তু বিখ্যাত মনীষীদের নামে মেট্রো স্টেশনের নামকরণ করা হয়েছে। ভোল্তেয়ার স্টেশন থেকে 9 নম্বর লাইনের মেট্রো ধরা গেল। 5 মিনিট যেতে না যেতেই পৌঁছে গেলাম রিপাবলিক মেট্রো স্টেশন। প্যারিসের পূর্বের আকাশ তখন সদ্য ফর্সা হতে শুরু করেছে। সামনেই প্লাস দে লা রিপাবলিক নামের এই চত্বরে সেই 1893 সাল থেকে দাঁড়িয়ে আছেন ফ্রেঞ্চ রিপাবলিকের প্রতীক মারিয়াত। প্লাস দে লা রিপাবলিক থেকে সামান্য হাঁটলেই দু পা এ দেজিডে নামের এই বুলোজারি বা বেকারি চলে আসে। এইখানে সেই 1875 সাল থেকেই বেকারির দোকান থাকলেও বর্তমানের দোকানটি 2002 সাল থেকে শুরু হয়েছে। পারির অন্যতম জনপ্রিয় এই দোকানকে প্যারিসিয়ান বেকারি প্রেমীদের তীর্থস্থানও বলা হয়ে থাকে। 19 শতকের কারুকাজ করা সিলিং আর টাটকা সব ফরাসি রুটি, প্যাস্ট্রি দেখে মন ভালো না হয়ে যায় না। আর সুযোগ পেয়েই আমি আবার আমার ফরাসি দক্ষতা দেখিয়ে দিলাম। Non. Si, a little bit, yes, si. I understand. J'essaie en train d'apprendre. C'est bien, apprends, c'est bien. আমরা প্রথমে যেটা খাচ্ছি তার নাম সাক্রিস্তান। লম্বা মতো পেঁচানো এক প্যাস্ট্রি, ফ্রান্সের দক্ষিণ দিকে নাকি এর উদ্ভব। ভালো, হালকা মিষ্টি। Beş var. এই হচ্ছে সকাল সকাল প্যারিসের ব্রেকফাস্ট। এরপরে ছিল এসকার্গো ও প্রালিন। এসকার্গো আরেক রকমের ফ্রেঞ্চ প্যাস্ট্রি। এবার এসকার্গোটা দেখি কেমন। এসকার্গো মানে হচ্ছে অ্যাকচুয়ালি শামুক। হ্যাঁ, এই জন্যই স্নেল। আর স্নেল, তো এটা শামুকের মতো দেখতে, এটার নাম হচ্ছে এসকার্গো। দারুণ খেতে, মিষ্টি না। প্যারিসে আসা স্টক প্রায় 24 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো সেই লৌহ নারী ইফেল টাওয়ারের দর্শন মেলেনি। তাই নটরডাম যাওয়ার আগে ভাবলাম একবার চোখের দেখা দেখে নেওয়া যাক। 1 নম্বর মেট্রো ধরলে ট্রেন থেকেই তার দুর্দান্ত দর্শন মেলে। এই হলো পথ এ বীর হাকিম বা বীর হাকিম সেতু। বীর হাকিম মেট্রো স্টেশনে নামলে এই ব্রিজটার ওপর থেকে আইফেল টাওয়ারের দুর্ধর্ষ ভিউ পাওয়া যায়। এই প্যারিসের সেকেন্ড দিনের, দ্বিতীয় দিনের সকালবেলায় একটুখানি আনপ্ল্যান্ড ওয়েতে আমরা চলে এলাম এই সেন নদীর ধারে। সেন নদীর উপরে যে ব্রিজ আছে, বীর হাকিম ব্রিজ বলে, আর এর পেছনেই দেখা যাচ্ছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের একটা লুক নিয়ে আমরা চলে এলাম এবার নটরডাম ক্যাথিড্রাল দেখতে। এই জায়গাটার নাম হচ্ছে ইল দে লা সিতে, অর্থাৎ শহরের দ্বীপ। ইল মানে দ্বীপ, সিতে মানে শহর। এই যে নিচের নদীটা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি সেন নদী দুভাগে ভাগ হয়ে গিয়ে
একটা ছোট্ট দ্বীপ তৈরি করেছে। সেই দ্বীপটাই হচ্ছে ইল দে লা সিতে, যেখানেই কিন্তু প্যারিসের প্রথম, মানে বলা যায় প্যারিসের উৎপত্তি। পারিসি বলে একটা উপজাতি এই দ্বীপটাতে বাস করতো, সেখান থেকেই প্যারিস শহরটা ওদের তৈরি নাম হয়েছে। থেকেই ওদের নাম থেকে শহরটার নাম হয়েছে প্যারিস। পরবর্তীকালে রোমানরা এসে ওদেরকে হটিয়ে দিয়ে প্রথমে রোমান পেগান ধর্ম, পরে ক্যাথলিসিজম আসে এখানে, এবং আস্তে আস্তে প্যারিস শহরটা বাড়তে থাকে এবং বড় হয়ে ওঠে। প্যারিসের সূত্রপাত কিন্তু তাই এই ইল দে লা সিতে থেকে, যেখানে এখন বিখ্যাত নটর ডেম ক্যাথিড্রাল আমার পেছনে দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা, আজকে কিন্তু গুড ফ্রাইডে, আজকে ইস্টার ফ্রাইডে, আর আজ ইস্টার ফ্রাইডের দিনে আমরা নটর ডেম ক্যাথিড্রাল দেখতে আসছি। প্যারিসের হৃদয়ে সেন নদীর তীরে দাঁড়িয়ে আছে নটর ডাম ক্যাথিড্রাল, ফ্রান্সের ইতিহাস, শিল্প আর বিশ্বাসের এক অনন্য প্রতীক। দ্বাদশ শতকে নির্মাণ শুরু হওয়া এই গথিক স্থাপত্যের নিদর্শন শত শত বছর ধরে রাজ্যাভিষেক, বিপ্লব আর অসংখ্য ঐতিহাসিক ঘটনার সাক্ষী। 2019 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এর অনেক ক্ষতি হলেও এক দীর্ঘ পুনর্নির্মাণের পর আজ আবার এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। চলুন আমরা প্রবেশ করি এই অসাধারণ স্থাপত্যের ভেতরে এবং কাছ থেকে দেখি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। নটর ডাম কথাটির অর্থ হলো আওয়ার লেডি, অর্থাৎ মাতা মেরি। মাতা মেরিকে উৎসর্গীকৃত এই ক্যাথিড্রাল তৈরি শুরু হয় 1163 সালে। কালে কালে এর অনেক পরিবর্তন হয়েছে, ফরাসি বিপ্লবে আর অনেকগুলি অগ্নিকাণ্ডে এর অনেকবার ক্ষতিও হয়েছে পুনর্নির্মাণ। তবে আজও ফ্রেঞ্চ গথিক স্থাপত্যের এই চার্চ ফরাসি জাতির বিশ্বাস আর ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে। C'est maintenant le jugement du monde. C'est maintenant que le grand prince de ce monde. আমাদের নটর ডেম ক্যাথিড্রালটা বেশ ভালো লাগলো। আর আজকে যেহেতু ইস্টার ফ্রাইডে বলে ভেতরে সার্ভিস চলছে চার্চের। নটর ডাম থেকে দুপা হাঁটলেই আসে সাঁত শাপেল। 1242 থেকে 1248 এই 6 বছরে তৈরি হয়েছে সাঁত শাপেল। বাইরে থেকে সাঁত শাপেল মূলত ছোট একটি চ্যাপেল, কিন্তু এর আসল বিষয় লুকিয়ে আছে দোতলার কাচের জানলাগুলোতে। প্রায় পুরো উপরের চ্যাপেলটি রঙিন স্টেইনড গ্লাসে ঘেরা, যেখানে 1113টি বাইবেলের দৃশ্য চিত্রিত হয়েছে। সূর্যের আলো যখন এই কাচের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে, তখন পুরো জায়গাটা যেন রঙের এক অপার্থিব জগতে পরিণত হয়। সাঁত শাপেল প্যারিসে এলে আমি বলবো যে আসুন। সাঁত শাপেল নটর ডেমের একদম সামনেই, তবে আগে থেকে টিকিট কেটে রাখতে হয়। হ্যাঁ, টিকিট পাওয়া যায় না সহজে, আগে থেকে বুক করে রাখতে হয়, না হলে কিন্তু ঢুকতে পারবেন না কোনোভাবে, অন সাইট কোনো টিকিট পাওয়া যায় না। 1248 সালে তৈরি একটা ক্যাথিড্রাল, 800 বছর প্রায় হয়ে গেছে, এবং ভেতরে কাঁচের ওপরে এত সুন্দর কারুকার্য, এবং প্রত্যেকটা কাঁচ থেকেই আলো ঢুকছে, তাই সেই ছবিগুলো সব জীবন্ত হয়ে উঠছে। আচ্ছা, আমরা এখন যেখানটাতে আছি এটা লেফট ব্যাংক বলে, অর্থাৎ সেন নদীর বাঁ দিকের পাড়। এখানে প্রচুর বইয়ের দোকান আছে, এগুলো কিন্তু বহু বহু বছর ধরে এই বইয়ের দোকানগুলো এখানে রয়েছে। প্যারিস যে কত কালচার জায়গা তার প্রমাণই হচ্ছে এরকম ছোট ছোট বইয়ের দোকান। আর এমনিতেও রাস্তাঘাটে আমি দেখতে পাচ্ছি, যেটা আমি আজকাল প্রায় দেখাই যায় না, ট্রেনে বা পার্কে বসে লোকে বই পড়ছেন। আর এই দোকানগুলো এখন একটু সুভেনির টাইপের হয়ে গেছে, কিন্তু এককালে এগুলো মেনলি বই বিক্রি করতে, এখনো প্রচুর বই পাওয়া যাচ্ছে। সেন নদীর এই পাড়ি শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি প্যারিসের বিখ্যাত বইয়ের দোকানগুলোর মধ্যে একটা। 1951 সালে প্রতিষ্ঠিত এই ইংরেজি বইয়ের দোকানটি বহু বছর ধরে লেখক, শিল্পী এবং বই প্রেমীদের এক মিলনস্থল হিসেবে পরিচিত।
বিফোর সানসেট, জুলিয়ান জুলিয়া বা মিডনাইট ইন প্যারিসের মতো সিনেমাতে এই বইয়ের দোকান দেখতে পাবেন। আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে এই দোকান এতটাই জনপ্রিয় যে এই রকম লাইনে দীর্ঘক্ষণ না দাঁড়ালে ভেতরে ঢোকা অসম্ভব। পাশেই রয়েছে ছোট্ট এই বাগান, স্কোয়ার রেনে ভিভিয়ানি। অনেকেই জানেন না এই বাগানেই রয়েছে এই মুহূর্তে পারি শহরের সব থেকে পুরনো গাছ। ফ্রেঞ্চ বটানিস্ট জন রবিন 1601 সালে এই সিউডো অ্যাকাশিয়া গাছ লাগান এবং তার নামেই এই গাছটার বৈজ্ঞানিক নামটাও হয়েছে রবিনিয়া সিউডো অ্যাকাশিয়া। আমরা এখন চলেছি লাতিন কোয়ার্টারের দিকে। রাস্তায় হঠাৎ চোখে পড়ল টিনটিন নামের এই দোকানটি। আমরা একটা বইয়ের দোকানে ঢুকলাম, দোকানটার নাম হচ্ছে টিনটিন। তো দোকানটা শুধুমাত্র বিভিন্ন কমিক ক্যারেক্টারের বইয়ের দোকান, কিন্তু সমস্যা হচ্ছে সব বই ফরাসি বই, সব প্রায় ইচ অ্যান্ড এভরি বুকস আর ইন ফ্রেঞ্চ। দোকানটিতে সারা বিশ্বের নানাবিধ কমিক্সের বই, কমিক ক্যারেক্টারের মিনিয়েচার মডেল, সুভেনিরের পসরা। তবে শুধু টিনটিনের জন্যই একটা অংশ উৎসর্গ করা। পাবেন টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক, স্নোই, প্রফেসর ক্যালকুলাস, টমসন অ্যান্ড টমসন, সবাইকে। আমাদের ছোটবেলায় যদি এরকম একটা দোকান পেতাম, আহা। Voilà. আমরা এখন আছি প্যারিসের ল্যাটিন কোয়ার্টার। ল্যাটিন কোয়ার্টার কেন সেটা পরে বলবো, কিন্তু ল্যাটিন কোয়ার্টার একটা ক্যাফেতে এসেছি যার নাম হচ্ছে লা কোয়ার্টিয়ে জেনারেল। সেখানে আমরা অর্ডার করেছিলাম একটা ক্যাফে উইথ ডেজার্ট। এবার ডেজার্টটা কি জিজ্ঞেস করাতে বললো যে ওটা সারপ্রাইজ থাকবে। কি ডেজার্ট এখন বলবো না, যেটা এলো সেটা দেখ। এই যে কফি, তার সঙ্গে ক্রিম ব্রুই, তার সঙ্গে প্যানাকোটা, আর একটা কিছু ডেজার্ট, টার্ট টাইপের কিছু ফেস। একটা টার্ট টাইপের। কেমন লাগলো? বেশ ভালো লাগে তোমার সারপ্রাইজ। আগে থেকে বলেনি কি আসবে। বেশ সুন্দর, বেশ সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দরভাবে গিয়েছে। দারুণ লাগছে। এখন আমরা যে জায়গাটা দিয়ে হাঁটছি এটার নাম হলো ল্যাটিন কোয়ার্টার। ল্যাটিন কোয়ার্টার কেন নাম? কারণ হচ্ছে এই অঞ্চলটাতেই প্যারিসের ইউনিভার্সিটি তৈরি হয়, সেটা প্রায় 1000 বছর আগে। বাবা, হ্যাঁ, এই বিল্ডিং গুলো কত পুরনো হতে এই পারে? বিল্ডিং গুলো বেশিরভাগই খুব পুরনো। এই সব বিল্ডিং এর গায়ে লেখা আছে ইউনিভার্সিটি দে পারি। ও হ্যাঁ, তাই তো। এগুলো সব প্যারিস ইউনিভার্সিটির বিল্ডিং। এই আমার পেছনে যেগুলো দেখা যাচ্ছে, মানে এখানে এটা হচ্ছে মানে হ্যাঁ। এবার এই জায়গাটাতেই যেহেতু ইউনিভার্সিটি এবং বিদ্যা চর্চার কেন্দ্র, তখনকার দিনে এই অঞ্চলের যত বিদ্বান লোকজন সব ল্যাটিনে কথাবার্তা বলতেন এবং এখানে রাস্তাঘাটে হাঁটলেই শুধু ল্যাটিন শোনা যেত। সেখান থেকে এই জায়গাটার নাম হয়ে যায় ল্যাটিন কোয়ার্টার। কেন ল্যাটিন কেন? ওদের নিজের ভাষায় কথা বলতো না কেন? নিজের ভাষায় না, ল্যাটিন তো যেহেতু হচ্ছে বিদ্যা চর্চা, জ্ঞানের ভাষা তখনকার দিনে, যেমন সংস্কৃত ছিল, ও ল্যাটিনও ঠিক সেরকমই। সেই থেকেই হয়েছে ল্যাটিন কোয়ার্টার। এখনো এটা পুরোটাই স্টুডেন্ট পাড়া বলতে গেলে। হ্যাঁ, আমার সামনেই দেখা যাচ্ছে একটা বিল্ডিং, সেটার গায়ে পরিষ্কার লেখা আছে ইউনিভার্সিটি দে পারি, অর্থাৎ প্যারিস ইউনিভার্সিটি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ল্যাটিন কোয়ার্টারের মধ্যেই, এটার নাম হলো প্যান্থিয়ন। প্যান্থিয়ন দেখতে একটা পুরনো রোমান বাড়ির মতো। এটা তৈরি করা শুরু করেছিলেন রাজা পঞ্চদশ লুই 1750-এর এই সময়ের কাছাকাছি। কিন্তু উনি কেন শুরু করেছিলেন? কারণ ওনার একটা দীর্ঘ অসুখ হয়েছিল। সেই অসুখ থেকে উনি যখন বেঁচে ফিরে আসেন, ওনার ধারণা হয়েছিল যে প্যারিসের পেট্রন সেন্ট সন্ত জেনেভিভ, সন্ত জেনেভিভ হচ্ছেন একজন সন্ন্যাসিনী, যিনি 6ষ্ঠ শতকে এই প্যারিস শহরকে রক্ষা করেন অ্যাটিলা দ্য হুন, অর্থাৎ যে হুন নেতা অ্যাটিলা ছিলেন, সেই অ্যাটিলার র্যাম্পেজ থেকে প্যারিস শহরকে তিনি বাঁচান। তো সেই জেনেভিভ নাকি ওই পঞ্চদশ লুইকে রক্ষা করেন, তার অনারে
এই জেনেভিভের দেহের যা মানে রিমেন্স ছিল, সেই রিমেন্সকে নিয়ে উনি একটা চার্চ বানাতে চান, পঞ্চদশ লুই। কিন্তু সেই চার্চ তৈরি হতে সময় লাগে প্রায় 40 থেকে 50 বছর। 1791 সালে যখন এই চার্চ তৈরি হয়, ততদিনে পৃথিবী অনেকটা ঘুরে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। পঞ্চদশ লুই মারা গেছেন, তার ছেলে ষষ্ঠদশ লুই সিংহাসনে আসীন হন এবং রিভলিউশনারিজরা, ফ্রেঞ্চ রিভলিউশনারিজরা ষষ্ঠদশ লুইকে হত্যা করে ফ্রান্সে ডেমোক্রেসি তৈরি করেন, রিপাবলিক তৈরি করেন। তখন সেই রিভলিউশনারিজরা এটাকে আর চার্চ হিসেবে না প্রতিষ্ঠা করে এটাকে রিভলিউশনারিজদের মেমোয়ারে, অর্থাৎ তাদের স্মৃতিতেই তৈরি করেন। এবং উপরে যে কথাটা লেখা আছে তার মানে হচ্ছে, যে লেখা আছে ও গাঁথম লা প্যাথি রেকলসান্ট, তার মানে হচ্ছে যে পিতৃভূমির মহান লোকেদের উদ্দেশ্যে এই প্যান্থিয়ন তৈরি হলো। তো এটাকে আর চার্চ হিসেবে ওরা তৈরি করেনি, যদিও তারা ওই সন্ত জেনেভিভের যে দেহাংশ, যে রিমেন্সগুলো ছিল, সেগুলো কিন্তু ওই ওপরে যে ডোম তার নিচেই ওরা রেখে দেয়। মানে রিলিজিয়াস কোনো প্লেসই নয় এটা। ভেতরে আর একটা অত্যন্ত বিখ্যাত জিনিস আছে, যেটা আমরা অনেকেই স্কুলে পড়েছি। লিও ফুকো বলে একজন ফরাসি পণ্ডিত, একজন বিজ্ঞানী, তিনি প্রথম একটা পেন্ডুলামকে ওপর থেকে ঝুলিয়ে উনি প্রমাণ করেন যে পৃথিবী ঘুরছে। সেই পেন্ডুলামটা কিন্তু এর ভেতরেই আছে এবং উনি এই প্যান্থিয়নের ভেতরেই সেটাকে এক্সপ্লেন করেন লোকের সামনে। আমরা এগুলো দেখবো এবার ভেতরে ঢুকে। হ্যাঁ, আরেকটা বড় কথা, এখানে কিন্তু এই প্যান্থিয়নের মধ্যেই ফ্রান্সের বহু বিখ্যাত লোকের সমাধি রয়েছে। রুসো, ভল্টেয়ার, মেরি কুরি, এইসব যারা বিখ্যাত সব ফ্রেঞ্চ সাহিত্যিক হোক বা ফিলোসফার হোক বা সায়েন্টিস্ট হোক, তাদের রিমেন্স কিন্তু পেছনে রেখেছে। ফ্রান্স এমনই একটা দেশ যেখানে এই সব লোকের সমাধি আলাদা করে রাখা আছে এবং তাদেরকে একটা তীর্থস্থান করে দেওয়া হয়েছে। দেখা যাক ভেতরে ঢুকে কি হয়। প্যান্থিয়নের ভেতরের বিশালকায় এই হলে ঢুকলেই চোখে পড়ে গম্বুজের নিচ থেকে ঝোলা লিও ফুকোর সেই পেন্ডুলাম। 19 শতকের মাঝামাঝি সময়ে যখন বিজ্ঞানী লিও ফুকো এই পরীক্ষা করেন, তার বহু আগেই গাণিতিকভাবে প্রমাণ হয় যে পৃথিবীর ঘূর্ণনের জন্যই দিনরাত্রি হয়। তবে বিজ্ঞানী ফুকোই প্রথম সহজেই পরীক্ষা করে সাধারণ মানুষের সামনে এই তথ্যের প্রমাণ দেন। প্যান্থিয়ন হল ফ্রান্সের জাতীয় স্মৃতিসৌধ, যেখানে ফ্রান্স তার মহত্তম নাগরিকদের শ্রদ্ধা জানায়। এই সৌধের মূল বেদিতে আছেন মারিয়ান, যিনি ফ্রান্সের গণতন্ত্রের প্রতীক। আর ওই যে লেখা লা কনভেনশন ন্যাশনাল, সেটি হল ফরাসি বিপ্লবের পরে তৈরি হওয়া জনগণের প্রতিষ্ঠান, যা 1792 থেকে 1795 পর্যন্ত ফ্রান্সের শাসনভার নেয়। প্যান্থিয়নে সব থেকে রোম খাড়া হওয়া যে ব্যাপারটা আমার লেগেছিল তা হলো এর নিচের ক্রিপ্ট, যেখানে এই মুহূর্তে ফ্রান্সের ইতিহাসের মোট 81 জন বিখ্যাত মানুষ শায়িত আছেন। এর মধ্যে আছেন দার্শনিক রুসো, ভলতেয়ার, সাহিত্যিক ভিক্টর উগো, আলেকসান্ডার ডুমা, এমিল জোলা, বিজ্ঞানী মারি ও পিয়ের কুরি। ফরাসিরা তাদের সর্বশ্রেষ্ঠ নাগরিকদের স্মরণে এই স্থানকে জাতীয় সম্মানের প্রতীক হিসেবে গড়ে তুলেছে। প্যান্থিয়নের চত্বরের অতি নিকটেই রয়েছে আর এক উল্লেখযোগ্য স্থান, যার ব্যাপারে আমার মনে হয় খুব কম লোকই জানেন। তা হল বিজ্ঞানী মারি কুরির নিজের হাতে তৈরি করা ল্যাবরেটরি, যা ইউনিভার্সিটি অফ প্যারিসেরই একটা অংশে তৈরি হয়েছে। বর্তমানে সেটিকে একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে। ম্যারি কুরি, পিয়ের কুরি এবং তাদের মেয়ে এবং জামাই 4 জন নোবেল লরিয়েট। একই ফ্যামিলিতে 4 জন নোবেল লরিয়েট বোধহয় অন্য আর কোনো এরকম উদাহরণ নেই। মারি কুরি স্বামী পিয়ের কুরির সঙ্গে খোঁজ পান রেডিয়াম আর পোলোনিয়াম তেজস্ক্রিয় মৌলের। তারা একত্রে ফিজিক্সে নোবেল পান 1905 সালে। পরে মারি রসায়নেও নোবেল পান 1911-তে। প্রথম মহিলা নোবেল জয়ী আর দ্বিতীয় নোবেল পাওয়া প্রথম ব্যক্তি, এই 2 রেকর্ডই মারি। পরে 1918 থেকে এই বাড়িতেই তিনি তার গবেষণাগার বানান। এখানে গবেষণা করেই নোবেল পান তাদের মেয়ে ইরিন আর জামাই ফ্রেডেরিক। মারি কুরির ল্যাবরেটরিটাকে এখন মিউজিয়াম বানানো হয়েছে। তো দেখলাম ছোট্ট মতো, এমন কিছু নয়, কিন্তু ওনার অফিস, ওনার নিজের ল্যাবরেটরি, ওনার ব্যবহার করা জিনিসপত্র, অ্যাপারেটাস, উনি নিজে অনেক অ্যাপারেটাস তৈরিও করেছিলেন, সেই সব কিছু এখানে রাখা আছে। সেই কোন সকাল থেকে ঘোরাঘুরি করছি, কিন্তু আর একটা জায়গা সেদিন দেখে নেওয়াটাই মনস্থির করলাম। তা হলো ভাস্কর রোদার মিউজিয়াম। নিলাম 10 নম্বর মেট্রো, কার্ডিনাল লেও মোয়ান মেট্রো স্টেশন থেকে।
পিয়ের অগুস্ত রোদা। যারা নারায়ণ সান্যালের রোদা পড়েছেন তারা সবাই তার নাম জানেন, না পড়লেও জানবেন। আমি বললাম কারণ আমি রোদার নাম শুনেছি নারায়ণ সান্যালের বই পড়েই। এই যুগের মানে এই আধুনিক যুগের সর্ববিখ্যাত ভাস্কর হচ্ছেন পিয়ের অগুস্ত রোদা। এই প্যারিসেই একটা অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, কিন্তু বলা যায় প্রায় সব প্রতিভায় তিনি অনেক দূরে গণ। এবং সেকালে যেমন মিকেলেঞ্জেলো, একালে সেরকম রোদা। যারা রোদার নাম শোনেননি তারাও হয়তো রোদার ভাস্কর্য দেখেছেন। আমার মনে হয় হয়তো কেন নিশ্চয়ই দেখেছেন। বিখ্যাত ভাস্কর্য দ্য কিস অথবা দ্য থিঙ্কার, এইগুলো অনেকেই হয়তো উপলব্ধি করবেন না যেগুলো রোদার তৈরি, তারা সেগুলো হয়তো দেখেছেন। তো আমরা এখন দেখতে যাব রোদা মিউজিয়াম। রোদা মিউজিয়ামের টিকিট আগে থেকে কাটা ছিল না। মিউজিয়ামের প্রবেশ পথেই 15 ইউরো করে টিকিট কাটলাম। এই যে বাড়িটা, এটা অ্যাকচুয়ালি আগে একটা হোটেল ছিল। পিয়ের অগুস্ত রোদা তার একদম শেষ বয়সে এই হোটেলটাতেই ঘর ভাড়া করে সেখানে নিজের স্টুডিও বানিয়ে সেখানে উনি কাজ করতেন। তার মৃত্যুকালে শেষ ইচ্ছে ছিল যে তার মৃত্যুর পর যেন ফ্রান্স সরকার এই হোটেলটাকেই তার বানানো জিনিসপত্রের একটা মিউজিয়াম তৈরি করে, এবং সেই মর্মেই তিনি তার সমস্ত সংগ্রহ, তার সমস্ত ভাস্কর্য ফ্রেঞ্চ গভর্নমেন্টের হাতে তুলে দেন। তো প্রথমে সেই প্রপোজাল খুব একটা অ্যাকসেপ্টেড হয়নি, কিন্তু পরবর্তীকালে সেটা হয়। এবং আজকে আমরা যে রোদা মিউজিয়াম দেখতে পাবো সেটা সেই শেষ ইচ্ছেরই বাস্তবায়ন। দেখা যায় 1840 সালে এই পারি শহরেরই এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় অগুস্ত রোদার। সব প্রতিভাতেই হয়ে ওঠেন 19 শতকের সর্বশ্রেষ্ঠ ভাস্কর। জীবনের বিভিন্ন পর্যায়ে বানানো ভাস্কর্য দিয়ে মিউজিয়ামটি সাজানো। প্রথম ঘরে দেখা যায় তার প্রথম জীবনের সব কাজ। আছেন মেরি রোজ বুড়ে, যিনি সারা জীবন রোদার সঙ্গিনী হয়ে থেকেছেন। সেদিন দেখলাম কোনো আর্ট স্কুলের শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিয়ে এসেছিলেন তার ভাস্কর্যে স্কেচ করাতে। রোদা 19 শতকের ইমপ্রেশনিস্ট পেইন্টার যেমন মোনে, রেনোয়া বা সাহিত্যিক এমিল জোলা এদের সমসাময়িক। প্রথম খ্যাতি এবং কেচ্ছার শিকার হন ব্রোঞ্জ যুগ নামে এই নগ্ন মূর্তিটি করে। সেই আমলে লোকে এতটা বাড়াবাড়ি নিতে পারেননি। ক্রমে ক্রমে করলেন জন দ্য বাপ্টিস্ট আর দ্য কিসের মতো সব বিখ্যাত ভাস্কর্য। বানালেন প্রডিগাল সন, বাইবেলের সেই কাহিনী যেখানে অমিত ব্যয় পুত্র তার কৃতকর্মের জন্য বাবার কাছে এসে বিলাপ করছে। বা বয়সের ভারে নুব্জ বৃদ্ধা, যিনি এককালে ছিলেন দি হেলমেট মেকার্স বিউটিফুল ওয়াইফ। এই মিউজিয়াম আমাদের কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে ইউরোপে বেড়াতে আসার ঠিক আগে নারায়ণ সান্যালের রোদা করে নেওয়ার জন্য। সান্যাল মশাই না থাকলে জানতে পারতাম না এই ভাস্কর্যগুলোর মানে, তার পেছনের গল্প। জানতেই পারতাম না দানেদ নামের এই নারী কেন এত কাতর। এই মিউজিয়াম দেখা তাই যতটা না রোদার জন্য, ততটাই আজন্ম দেশ বিদেশের বহু ঘটনা, শিল্প, ইতিহাসকে আমাদের সামনে নিয়ে আসা কথা সাহিত্যিক নারায়ণ সান্যালের জন্য, যিনি এই মিউজিয়াম দেখেননি কিন্তু তবুও রোদাকে আমাদের মতো পাতি বাঙালিকে চিনিয়েছেন। সেই বিখ্যাত ভাস্কর্য দ্য থিঙ্কার, এটা তো প্রায় আমরা সবাই দেখেছি আগে। এটা আমার জীবনের অনেক শেষের দিকে বানানো। মিউজিয়ামের চত্বরটা একটু ঘোরাফেরা করে প্যারিসে আমাদের অস্থায়ী ঠিকানার পথ ধরলাম। ব্রাজেরিতে খেতে এলাম। আমি একটা চিকেনের ডিশ নিয়েছি আর তৃষা একটা গ্রিল ফিশ নিয়েছে। ওখানে খুব ছড়ালো এরা আমার বাইরে লেখা ছিল স্যামন স্টেক বলে কিছু একটা। আমরা যখন ভেতরে ঢুকে স্যামন স্টেক চাইলাম, প্রথমে বললো যে না, স্যামন স্টেক হবে না, আজকে অন্য কোনো একটা মাছ দিয়ে একই প্রিপারেশন বানিয়ে দেবো। স্যামন স্টেকের প্রিপারেশনটা একটু লাভ ছিল, পোলাও, সেটা দেখেই তৃষা খেতে চেয়েছে। তো অন্য মাছ দিয়ে যখন বানিয়ে দেবে বলা হলে ঠিক আছে। আর প্রবলেমটা হচ্ছে যে ওয়েট্রেস ছিল, সে একদম ভালো করে ইংলিশ বলতে পারছে না। প্রায় 15-20 মিনিট ওয়েট করানোর পরে এসে বলবে যে না, পিলাফটাও হবে না, এটা অন্য কোনো প্রিপারেশন বানিয়ে দিচ্ছে। আমরা বললাম যে না, আমরা খাবো না, বেরিয়ে যাচ্ছিলাম। তখন বললো না, আরেকটা খাবার তৈরি হয়ে গেছে, জাস্ট ভদ্রতার খাতিরে
খাচ্ছি, দেখা যাক খাবারটা কেমন। ফ্রান্সের একটা সুপার মার্কেট দেখা যাক, আমরা একটু দই কিনতে ঢুকলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের খাবারটা একেবারেই ভালো ছিল না, মানে অত্যন্ত বাজে বলাই যায়। আমার চিকেনটাও শক্ত ছিল, তৃষার মাছটাও শক্ত ছিল। এদিকে 34 ইউরো আমাদের বিল হয়ে গেল, খুব গায়ে লাগছে, একদমই ভালো খাবার ছিল না। যাই হোক, বেড়াতে গেলে সব হয়। আর্লি ডিনার করে সেই রাতে আমরা তাড়াতাড়ি বাড়ি ঢুকে গিয়েছিলাম, ক্লান্ত ছিলাম খুবই। পরের দিন আমরা গিয়েছিলাম বিখ্যাত রাজপ্রাসাদ ভার্সাই দেখতে। সেসব গল্প থাকবে পরের পর্বে। সঙ্গে থাকুন আর চোখ রাখুন আনাচে কানাচে।